আসসালামু আলাইকুম। মা মারা যাওয়ার পর মায়ের ফোন থেকে অদ্ভুত সব মেসেজ আসতে থাকে পুত্রীর কাছে। প্রথমে তার মনে হয় কেউ হয়তো বা তার সাথে মজা করছে, তবে সময়ের সাথে সাথে সে তার মায়ের আত্মাকেও দেখতে পাচ্ছিল, যে কিনা চাইছিল তার মেয়েও তার মতো করেই হারাম পথে ইনকাম করুক। তা না হলে সে নাকি দোজকের আগুন থেকে মুক্তি পাবে না। এটা কি আসলেই পুত্রীর মায়ের আত্মা, নাকি দোজকের শয়তানের কোনো চাল পুত্রীকে ভুল পথে নেওয়ার জন্য? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান পুরো গল্পটি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা সারি নামক একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা কিছু গ্যাংস্টারের সাথে ছিল এবং কার্ড রিডিং এর কাজ করছিল। অর্থাৎ সে কার্ড দেখে ভবিষ্যৎ বলতে পারত, যে কারণে গ্যাংস্টার খারাপ লোকেরা তার কাছে আসতো নিজেদের ভবিষ্যৎ জানার জন্য। এরকমই একদিন কার্ড রিডিং এর সময় সে হঠাৎই ভয়ানক কিছু দেখতে পায়, যেখানে জাহান্নামের আগুন এবং সেখানে থাকা শয়তানকে সে দেখতে পায়, যে শয়তান তার কানের কাছে এসে তাকে ভবিষ্যৎ বলছিল। সারি এবার সামনে থাকা ওই গ্যাংস্টারের জন্য কার্ড দেখতে শুরু করে, আর ভয়ানক ব্যাপার হলো ওই 3টা কার্ডেই মৃত্যুর সংকেত বের হয়, যা দেখে সারি অবাক হয়ে যায়। সেই সাথে তখনই তার কানের কাছে এক শয়তানি কণ্ঠ বলে ওঠে, এই মৃত্যু সামনের ওই লোকটির জন্য নয়, বরং সারির নিজের জন্য। অর্থাৎ ওই শয়তান এবার তাকে তার ভবিষ্যৎ বলছিল, যা দেখে সারি একটু ঘাবড়ে যায়। সে তার এক সাথীর সাথে দেখাও করে, যে নিজেও একজন কার্ড রিডার ছিল। সে তাকে বলতে থাকে যে সে যে কয়জন ক্লায়েন্টের কাছেই গিয়েছে আজ সবার কাছে একই কার্ড বের হয়েছে। তখন তার ওই সাথী জানায় যে সত্যি এর মানে ওই কার্ড তারই ভবিষ্যৎ নির্দেশ করছে, যা কেউ পরিবর্তন করতে পারবে না। ফলে সারি একটু ঘাবড়ে যায় এবং আশপাশটা দেখতে থাকে। নিজের মৃত্যুর ভবিষ্যতের ব্যাপারে জানার পর সে যেন আশেপাশের সবকিছুতে ভয় পাচ্ছিল। এদিকে তার মেয়ে পুত্রী সমানে তাকে মেসেজ করছিল যে সে কখন বাড়িতে ফিরবে। এরই মাঝে আমরা সেখানে ওই শয়তানের উপস্থিতি দেখতে পাই। সে ওইখানে রান্নাঘরে কাজ করতে থাকা 2জন লোকের কাছে দাঁড়িয়েছিল, যাদের একজনের মাংস কাটার সময় ছুরির ধারালো অংশ ভেঙে গিয়ে মাথায় ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায়, যা দেখে সারি চিৎকার করে ওঠে। দৃশ্য চলে যায় পুত্রীর কাছে, যে কিনা মায়ের জন্য এতক্ষণ যাবৎ অপেক্ষার পর নিজের বিড়ালের সাথে মিলে খাবার খেয়ে নেয়। অন্যদিকে আমরা সারিকে দেখতে পাই, যে কিনা বাড়িতে ফেরার জন্য রওনা দিয়েছিল, তবে পথে জ্যাম হওয়ায় সে সেখানে আটকে পড়ে। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা দেখার জন্য সারি সেখানে চলে যায়। অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি দেখে সে অবাক হয়ে গিয়েছিল। এরই মাঝে একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। তখনই ওই শয়তানি কণ্ঠ আমাদেরকে বলতে থাকে যে একবার দোজকের এই ফিসফিসানিতে বিশ্বাস করে সে আর কখনোই ফিরে আসতে পারে না এই পথ থেকে। তখনই সারি দেখতে পাই যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেটা মূলত তার গাড়িরই হয়েছিল। ভেতরে পড়েছিল সারির নিজের লাশ এবং বাইরে থেকে তার আত্মা এটা দেখছিল। তার ফোনে তখনও সমানে কল করে চলেছিল তার একমাত্র মেয়ে পুত্রী। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সারির বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আজ সারির জানাজার কাজ চলছিল। সকলে এসেছিল তার রুহুর মাগফিরাতের জন্য দোয়া কামনা করতে। সকলের মনে একটাই প্রশ্ন, সারি যেহেতু ভবিষ্যৎ বলতে পারত, এর মানে কি সে নিজের মৃত্যুর ভবিষ্যতের ব্যাপারেও জানতে পেরেছিল? এর উত্তর দেওয়ার জন্য সারি তো এখন বেঁচেই ছিল না। এখানে আমরা ডনি নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা পুত্রীর ক্লাসমেট ছিল। সেই দুঃসময়ে নিজের বান্ধবী পুত্রীর পাশে থাকার জন্য এসেছিল। সেই সাথে এসেছিল মার্নি। মার্নি হলো সারির বোন, অর্থাৎ পুত্রীর খালামণি। বাড়িতে এসেই সে সেপ্তির সাথে দেখা করে। সেপ্তি হলো পুত্রী এবং সারিকে দেখাশোনার জন্য এই বাড়িতেই থাকত। সে মার্নিকে পুত্রীর কাছে নিয়ে যায়, যে কিনা মন খারাপ করে নিজের ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। তার জন্য মাকে এইভাবে হারানো একদমই সহজ ব্যাপার ছিল না। এখন তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তার মাকে শেষ বিদায় জানানোর জন্য। সে তার মায়ের লাশের কাছে গিয়ে তাকে শেষ বিদায় জানায়, আর এরপর তার লাশকে রেডি করা হয় দাফনের জন্য। সকলে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই পুত্রী তখনও পর্যন্ত তার মায়ের কবরের কাছে বসেছিল। মার্নি এবং সেপ্তির সাথে ডনিও সেখানে উপস্থিত ছিল। সে যাওয়ার আগে পুত্রীকে বলে যায় যে তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সে নির্দ্বিধায় ডনিকে বলতে পারে। একথা বলে সে চলে যেতেই মার্নি আসে। পুত্রী তাকে বলে মার্নির যদি ব্যস্ততা থাকে তাহলে সে চলে যেতে পারে। তবে মার্নি তো পুত্রীকে একা ফেলে যেতে চাইছিল না। সে এই মুহূর্তে তার পাশে থাকবে বলে ঠিক করে।
এরই মাঝে সেখানে থাকা একটা ব্যানার নিচে পড়ে যায়। মার্নি এবং সেপ্তি দৌড়ে চলে যায় সেটা ঠিক করতে। এদিকে পুত্রী ঘরের ভেতরে ঢুকতেই তার মনে পড়ে যায় পুরনো সব স্মৃতি। ছোটবেলায় সে তার মায়ের সাথে কত সুন্দরভাবে সময় কাটিয়েছে এখানে। সারি তাকে শেখাতো যে কিভাবে ওই কার্ডগুলো বেছাতে হয় আর এরপর কিভাবে কার্ডগুলো তুলতে হয়। এই সব কিছু দেখে পুত্রী অনেক বেশি এক্সাইটেড হয়ে যেত। বর্তমানে এইসব স্মৃতি সামনের উপর দেখে পুত্রী অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখন সে দেখতে পায় যে তার মা উঠে কোথাও একটা যাচ্ছে। বড় পুত্রী তার পিছু করতে থাকে, যেন সারিও চাইছিল পুত্রী তার পিছু পিছু যাক। পুত্রী তার পিছু পিছু রান্নাঘরের ভেতরে থাকা একটা সিক্রেট রুমের সামনে চলে যায়। সেখানে আরও একটা দরজা ছিল, আর এই দরজার অপর পাশেই ছিল তার মায়ের কার্ড রিডিংয়ের সবকিছু। সে সেখানে বসেই তার এই কাজ চালাতো। বর্তমানে পুত্রী ভেতরে প্রবেশ করে। চোখের সামনে সে নিজের মাকে দেখতে পায়। সে মূলত পুরনো স্মৃতিগুলো দেখছিল। সারি কিভাবে এখানে বসে কার্ড বিছাতো এইগুলোই। সে ওই রুমে থাকা কার্ডের বক্সটি নিজের সাথে করে নিয়ে আসে নিজের রুমে এবং বিছানায় বসে সেটা মেলে দেখতে থাকে। এই কার্ডগুলোতেই যেন তার মায়ের স্মৃতি আটকে ছিল। ওই কার্ডের ভেতর থেকে একটা কার্ড সে তুলে নেয়, যে কার্ড তার স্বাধীন সত্তার ব্যাপারে নির্দেশ করছিল। তখনই পুত্রীর মনে পড়ে যায় একদিনের ঘটনা। সারি ওই দিন তাকে বাইরে যেতে নিষেধ করেছিল, কেননা তার মনে হচ্ছিল পুত্রী বিপদে পড়তে পারে। তবে পুত্রী তার কোনো কথাই শোনে না, বরং কান্নাকাটি করে তার কার্ডগুলো ছুঁড়ে ফেলে বাইরে চলে যায়। তার মনে হতো তার মা সারাক্ষণ এইসব কার্ড নিয়েই ব্যস্ত থাকে, তাকে একদমই সময় দেয় না। ওই সকল কথা মনে করে তার আফসোস হতে থাকে। এমনকি তার মায়ের মৃত্যুর রাতেও আগে তার মা তাকে বারবার মেসেজ করছিল, যেগুলোর রিপ্লাই দিয়েছিল না পুত্রী। এই সকল আফসোস মনে নিয়ে সে শুয়ে পড়ে। বাইরে তখন ঝোড়ো বৃষ্টি পড়ছে। আমরা দেখতে পাই বাড়ির ভেতরে কেউ একজন এগিয়ে যাচ্ছে পুত্রীর ঘরের দিকে, যে কিনা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যাকে দেখে পুত্রীর বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। আচমকা তখন পুত্রীর কাঁধে কেউ হাত রাখে, ফলে তার ঘুম ভেঙে যায়। তবে সেখানে তো কেউই ছিল না। তখন পুত্রী দেখতে পায় তার বিড়ালটি দরজার কাছে গিয়ে ডাকাডাকি করছে। তাই সে দরজা খুলে বিড়ালটিকে রুম থেকে বের করে দেয়। সে যখন চলে আসছিল তখন পিছ থেকে তার নাম ধরে কেউ ডাক দেয়। পুত্রী একটু অবাক হয় এবং রুম থেকে বেরিয়ে পড়ে চেক করতে। তখনও পর্যন্ত কেউ একজন তার নাম ধরে ডাকছিল। তার মনে হচ্ছিল মার্নি হয়তোবা ডেকেছে। তাই সে মার্নির রুমের সামনে গিয়ে তার দরজায় নক করে, তবে সে দরজা খুলে না। পুত্রী ফিরে যাচ্ছিল, এমন সময় পিছ থেকে তার মায়ের কণ্ঠ শোনা যায়, যে কিনা পুত্রীর কাছে সাহায্য চাইছিল। পিছে ঘুরতেই সে দেখতে পায় সেখানে তো মার্নি দাঁড়ানো। সে এতে একটু অবাক হয় এবং মার্নিকে জিজ্ঞাসা করে যে সে একটু আগে তার রুমের দরজার কাছে গিয়েছিল কিনা। মার্নি না বললে সে ফিরে আসে নিজের ঘরে। তবে তার মনে যেহেতু সন্দেহ ছিল, তাই সে আবারও বের হতে যাচ্ছিল। এমন সময় তার সামনে চলে আসে সেপ্তি। পুত্রী এবার সেপ্তিকে সবটা খুলে বলে। সেপ্তির মনে হচ্ছিল যে পুত্রী তার মাকে অনেক বেশি মিস করছে, এই কারণেই সে এমন কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। সে বলে তার মনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সে সেপ্তি অথবা মার্নির সাথে সবটা শেয়ার করতে পারে। তবে পুত্রীর মনে তো মার্নিকে নিয়ে আগে থেকেই রাগ ছিল। তার মায়ের একমাত্র বোন হওয়া সত্ত্বেও এত বছরে সে তাকে কখনোই দেখেনি। এখন সারি মারা যাওয়ার পর হঠাৎ করে সে এখানে এসে জুড়ে বসেছে। সেপ্তির মতে মার্নির হয়তো বা পুত্রীর জন্য খারাপ লাগছে, তাই সে তার পাশে থাকতে চাইছে। তবে পুত্রীর মতে সে একাই ঠিক আছে। একথা বলে সে শুয়ে পড়ে। সেপ্তিও তাকে বিদায় জানিয়ে রুম থেকে চলে যায়। কিছু সময়ের মধ্যে পুত্রীর ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে পুত্রী অবাক হয়ে যায়। মেসেজটি তার মায়ের নাম্বার থেকে এসেছিল। প্রথমবার সে এই ব্যাপারে গুরুত্ব দেয় না। পরের মেসেজটি দেখে সে আরও বেশি অবাক হয়। তার মনে হচ্ছিল কেউ তার সাথে মজা করছে, কেননা ওই ব্যক্তি নিজেকে তার মা বলে পরিচয় দিচ্ছিল এবং মেসেজে তার সাথে কথা বলতে চাইছিল। তাই তো পুত্রী রেগে যায় এবং তখনই ওই নাম্বারে কল করে। তবে আশ্চর্যের ব্যাপার হলো ফোনটি তার রুমেই ছিল, যেটা বেজে উঠলেই পুত্রী হতবাক হয়ে যায়। সে ভয় পেয়ে তখনই শুয়ে পড়ে। এরপরও তার ফোনে বারবার মেসেজ আসতে থাকে, যেখানে তার মা তাকে বিশ্বাস করার জন্য বলছিল। আমরা সেখানে সারির আত্মাকেও দেখতে পাই, যে কিনা ওই রুমে পুত্রীর টেবিলের কাছে বসেছিল। এখন পরদিন ভোরবেলা মায়ের কণ্ঠস্বর শুনে ঘুম ভাঙে পুত্রীর। ঘুম ভাঙতেই সে দেখতে পায় মার্নি তার ঘরের ড্রয়ারের ভেতরে কিছু একটা খুঁজছে। পুত্রী ঘুম থেকে উঠতেই সে তড়িঘড়ি করে কাভার্ডের দরজাটি বন্ধ করে দেয়, যেন সে ব্যাপারটা লুকাতে চাইছিল। এর ফলে পুত্রীর মনে মার্নিকে নিয়ে সন্দেহ জাগে।
মার্নি তখন সেখানে সারির ফোনটা দেখতে চাইলে পুত্রী তার হাত থেকে নিয়ে নেয়। মার্নি এখানে পুত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করে, তবে পুত্রীর ব্যবহার থেকে স্পষ্ট হচ্ছিল যে সে মার্নিকে পছন্দ করে না। তাই সে আর কথা না বাড়িয়ে রুম থেকে চলে যায়। ওই দিন তার ভার্সিটিতে ক্লাস ছিল, যে কারণে সে রেডি হয়ে বের হওয়ার সময় চিওর খেয়াল রাখতে বলে সেপ্তিকে। সেপ্তি তখন তার মায়ের ঘরের তালার চাবি দিয়ে দেয়, যেটা পুত্রী তার নিজের কাছে রাখতে চেয়েছিল। এখন সে ভার্সিটিতে পৌঁছে প্রথমেই সে ডনির সাথে দেখা করে এবং ওই মেসেজগুলোর ব্যাপারে জানায়। এমনকি সেখানে একটা মেসেজ ছিল যেখানে জানানো হয়েছিল যে কেউ একজন মারা যাওয়ার কারণে আজ তাদের লেকচার হবে না। ডনির মনে হচ্ছিল কেউ হয়তো বা পুত্রীর সাথে প্রাঙ্ক করছে, তবে পুত্রীর এমনটি মনে হচ্ছিল না, কেননা তার মায়ের ফোন তো তারই কাছে রয়েছে। এরপর সে ক্লাসে যায়, যেখানে টিচারের কাছে একটা কল আসে এবং সে জানতে পারে কেউ মারা গিয়েছে। তাই তাদের লেকচারটি ক্যান্সেল হয়ে যায়, যেমনটি সারি তার মেসেজে বলেছিল। পুত্রী এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল, এমন সময় তার কাছে তার ক্লাসেরই বেলা নামের এক মেয়ে এবং তার বান্ধবীরা আসে। সারির মৃত্যুতে তারা এখানে দুঃখ প্রকাশ করে এবং পুত্রীকে একটু ভালো ফিল করানোর জন্য তাকে আজ রাতে পার্টিতে আসতে বলে। পুত্রী একটু কনফিউজ ছিল, তবে তারা জোর করায় সে রাজি হয়ে যায়। তবে তারা সেখান থেকে যাওয়া মাত্রই সারির আত্মার মেসেজ আসে, যে কিনা পুত্রীকে ওই পার্টিতে যেতে নিষেধ করছিল। পুত্রী এত কিছু না ভেবে বাড়িতে যেতে চাইছিল, তবে সে গাড়িতে ওঠা মাত্রই একজন মেয়ে আসে, যে কিনা তাকে বলে যে তার মায়ের মেসেজ ইগনোর না করতে। বেলা এবং তার বান্ধবীরা তাকে কষ্ট দিতে চায়। পুত্রী তখনও কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, যে কারণে সে ওই রাতে ঠিকই বেলাদের পার্টিতে যায়। লোকেশনে পৌঁছানোর পর সে দেখতে পায় এটা একটা ক্লাব ছিল, তবে সেখানে কেউই ছিল না। হঠাৎ করে লাইটগুলো বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পাই পেছনে মুখোশধারী দুজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছে। মূলত বেলা এবং তার বান্ধবীরা পুত্রীকে ভয় দিতে চাইছিল, তার সাথে প্রাঙ্ক করেছিল। পুত্রী প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিল, তবে প্রাঙ্কের কথা জানার পর সে একটু রিল্যাক্স হয়। এখানে আমরা জানতে পারি বেলা ডনিকে পছন্দ করত, তাই সে পুত্রীকে রিকোয়েস্ট করতে থাকে তার জন্য কার্ড রিডিং করতে। সে জানতে চায় সে এবং ডনি সোলমেট কিনা। পুত্রী এটা কিছুতেই করতে চাইছিল না, কেননা সে কার্ড রিডিং এর ব্যাপারে অতটা পারদর্শী ছিল না। তবে তারা বারবার বলায় শেষমেশ সে রাজি হয়ে যায়। তাদের দেওয়া কার্ড দিয়ে সে কার্ড রিডিং শুরু করে। তার মা যেভাবে করত ঠিক সেইভাবে সে একটা কার্ড তোলে, যেখানে লেখা ছিল নেগেটিভিটি এবং হেল্পলেসনেস। তখনই আমরা দেখতে পাই বেলা তার অগোচরে তার এই কার্ড রিডিং এর ভিডিও করছিল। পুত্রী এই কার্ডের ব্যাপারে বলতে যাবে, ঠিক তখনই আশেপাশের লাইটগুলো বন্ধ হয়ে যায়। এক ভয়ানক কণ্ঠ তার নাম ধরে ডাকতে থাকে, ঠিক যেমনটি সারির সাথে হয়েছিল গল্পের শুরুতে। ওই ভয়ানক শয়তানকে সেখানে শুধুমাত্র পুত্রীই দেখতে পারছিল। ফলে সে অনেক ঘাবড়ে যায় এবং তখনই সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। গাড়িতে বসে সে এই ব্যাপারেই ভাবছিল, এমন সময় তার ফোনে আবারও মেসেজ আসে, যেখানে সারি তাকে বলছিল যে সে আগেই নিষেধ করেছিল বেলা এবং তার বান্ধবীদের সাথে এই পার্টিতে না আসতে। পুত্রী এবার রাগের মাথায় ওই নাম্বারে আবারও কল করে। কলটি রিসিভ হওয়া মাত্রই সে চিৎকার করে বলতে থাকে সবকিছু থামাতে। তার মা এই পৃথিবীতে আর নেই, তার মা চলে গিয়েছে। একথা বলে সে কাঁদতে থাকে। এরপর সে বাড়িতে ফিরে আসে, যেখানে সে নিজের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তার মনে হচ্ছিল সেপ্তি হয়তো বা ওই রুমে আছে, তাই সে কোনোরকম সারা শব্দ না দিয়ে দরজা খুলতেই দেখতে পায় সেখানে তো মার্নি তার আলমারির মধ্যে আবারও কিছু একটা খুঁজছে। এই ব্যাপারে প্রশ্ন করলে মার্নির কাছে কোনোরকম উত্তর ছিল না। এখন তাদের দুজনকে ডিনার টেবিলে দেখা যায়, যেখানে প্রথমে তো মার্নি তার পড়াশোনার কথা জিজ্ঞাসা করে কথা স্টার্ট করে, আর এরপর জিজ্ঞাসা করে সারি মৃত্যুর আগে কার সাথে দেখা করেছিল এই ব্যাপারটা পুত্রী জানে কিনা। পুত্রী পাল্টা প্রশ্ন করে যে মার্নি কেন এটা জানতে চায়। তখন মার্নি সরাসরি পুত্রীকে জিজ্ঞাসা করে সারির ট্যারো কার্ডের ব্যাপারে, যে সেটা এখন কোথায়। পুত্রী কোনো উত্তর দেওয়ার আগেই তার ফোনে মেসেজ আসে, যেখানে সারি তাকে নিষেধ করেছিল মার্নিকে ওই কার্ড দেওয়ার জন্য। তার মতে এই কার্ড শুধুমাত্র পুত্রীর। তাই পুত্রী মার্নিকে প্রশ্ন করে যে সে এই কার্ড দিয়ে কি করবে। উত্তরে মার্নি বলে সারি তাকে বলেছিল এই কার্ড থেকে পুত্রীকে দূরে রাখতে। একথা পুত্রীর একদমই বিশ্বাস হয় না, কেননা সারির সাথে মার্নির তো ঠিকমতোভাবে কথাই হতো না। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছিল। এমন সময় চিও অর্থাৎ পুত্রীর বিড়ালটি লাফিয়ে টেবিলের উপর পড়ে, যাতে করে বিরক্ত হয়ে মার্নি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন পুত্রীর মনে হতে থাকে যে মার্নি হয়তো বা বিড়ালকে পছন্দ করে, এমনটি নাটক করেছিল এতদিন। অর্থাৎ তার সবকিছুতেই এখন পুত্রীর খারাপ লাগছিল।
এখন পুত্রী রুমে চলে যায়, যেখানে তার ড্রয়ারের ভেতরে ওই কার্ডগুলো ছিল। সে সেগুলো বের করে দেখতে থাকে। এরই মধ্যে তার হাত থেকে কয়েকটি কার্ড নিচে পড়ে যায়। পরক্ষণেই যখন সে ওই কার্ডগুলো তুলতে যায়, সে লক্ষ্য করে কার্ডের পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে। মাঝখানে রয়েছে একটা কার্ড, যেটা ওঠাতেই পুত্রী দেখতে পায় এটা ডেথ কার্ড ছিল, অর্থাৎ যেটা সারি পেয়েছিল মৃত্যুর দিন। তার চোখের সামনে ভেসে ওঠে শয়তানের ওই রূপ। সে এই ব্যাপারে ভাবতে চাইছিল না, তাই সে দ্রুত কার্ডগুলো গুছিয়ে ফেলে। এখন ওই রাতে শুয়ে পড়ার পর তার মা আবারও তাকে মেসেজ করে, যেখানে সে তাকে গুড নাইট জানিয়েছিল। এবারও কোনো রকম রিপ্লাই না দিয়ে পুত্রী ঘুমিয়ে পড়ে। তবে মাঝরাতের দিকে কিছু আওয়াজে তার ঘুম ভেঙে যায়। দরজা থেকে আওয়াজ আসায় সে দরজা খুলতেই নিজের সামনে নিজের বিড়ালটিকে দেখতে পায়। সে চিওকে ভেতরে নেওয়ার চেষ্টা করলে সে যায় না, তাই তো পুত্রী আবারও গিয়ে শুয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়ার পর আমরা তার রুমের দরজা আপনা আপনি খুলতে দেখতে পাই। পরক্ষণেই আমরা সারির রুমের তালা খোলা অবস্থায় দেখতে পাই, যেখানে মার্নি পাগলের মতো কিছু একটা খুঁজছিল। অর্থাৎ মার্নি হয়তো বা পুত্রীর কাছ থেকে ওই চাবিটি চুরি করে নিয়ে এসেছিল। আমরা বুঝতে পারি কোনো এক বিশেষ কারণে মার্নি ওই কার্ডগুলো খুঁজছিল। এখন হঠাৎই তার মনে হয় পিছে কেউ একজন এসেছে, তবে সেখানে তো কেউই ছিল না। মার্নি চেক করার জন্য রুম থেকে বের হতেই সে পাশ থেকে কাউকে একটা চলে যেতে দেখতে পায়। তাই সে সেদিকে এগিয়ে যেতেই আবারও তার পিছ থেকে কেউ একজন চলে যায়। এই ঘটনায় মার্নি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। সে একটা রুমে ঢুকে পড়ে, যেখানে সারির ছবি ছিল। সেখানকার লাইট জ্বলছিল না, তাই মার্নি টর্চ জ্বালিয়ে আশপাশটা দেখতে থাকে। এরই মাঝে সারির ছবিটি নিচে পড়ে যায়। হঠাৎই মার্নির মনে হয় তার পেছনে কেউ একজন আছে। পিছে ঘুরতেই আচমকা সারির পচংকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। নিজেকে সামলে চোখ মেলতেই সে দেখতে পায় সামনে তো কিছুই নেই। ছবিটিও দেওয়ালে টাঙানো রয়েছে। সেখানে শুধুমাত্র চিও বাদে আর কেউই ছিল না। সে চিওকে কোলে তুলে নেয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন সকালে আমরা দেখতে পাই পুত্রী চিওকে খুঁজছে। ঘুম থেকে ওঠা ধরে সে চিওকে দেখেনি, এমনকি সে কাল রাতের খাবারও খায়নি। তবে সেপ্তিও এই ব্যাপারে কিছুই জানতো না। পুত্রীর ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই সে সেপ্তিকে চিওকে খোঁজার জন্য বলে। এদিকে তার গাড়িতে হাওয়াও ছিল না, যে কারণে সে গাড়ির চাবিটিও রেখে যায়। এখন সে ভার্সিটিতে গিয়ে ডনিকে চিওর গায়েব হওয়ার ব্যাপারটা বলে। ডনির মতে সে একটু বেশিই ভাবছে, হতে পারে সে বাইরে চলে গিয়েছে। তবে পুত্রীর মতে চিও এমনিতে বের হতে চায় না, তাকে জোর করে বের করা লাগে। তার এটার জন্য মার্নিকেই সন্দেহ হচ্ছিল, তবে ডনির এমনটি মনে হচ্ছিল না। এরই মাঝে পুত্রীর ফোনে আবারও সারির মেসেজ আসে, যেখানে সারি একটি ছবি পাঠিয়েছিল। আর এই ছবিটি ছিল গতরাতে মার্নি যখন চিওকে কোলে নিয়েছিল ওই সময়কার। ফলে তার সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হচ্ছিল। তবে ডনি বলে মার্নির উপর সন্দেহ না করে বরং তার এটা ভাবা উচিত যে সারির ফোন থেকে কে মেসেজ করছে, কে এই সব কিছুর পেছনে আছে, কেই বা ওই ছবিটি তুলেছে। পুত্রী এখন একটু একটু বিশ্বাস করতে শুরু করেছিল যে এই মেসেজগুলো সত্যি তার মৃত মায়ের আত্মা করছে। এরই মাঝে একজন মেয়ে সেখানে আসে, যে কিনা তাকে কার্ড রিডিং এর ব্যাপারে রিকোয়েস্ট করতে থাকে। পুত্রী অবাক হয়ে যায় যে তারা এই ব্যাপারে কি করে জানলো। তখনই ডনি তাকে দেখায় যে ভার্সিটির গ্রুপে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যে ভিডিওটি গতরাতে বেলা করেছিল। ফলে রেগে গিয়ে পুত্রী তখনই যায় বেলাকে কনফ্রন্ট করতে। তবে বেলা এবং তার বান্ধবীরা তো উল্টে পুত্রীকে নিয়েই মজা করতে থাকে। মূলত ডনিকে নিয়ে তারা পুত্রীকে হিংসা করত। ওই সময় পুত্রীর কানের কাছে ফিসফিসানি আওয়াজ শোনা যায়, যেখানে সারির কণ্ঠ পুত্রীকে প্রতিবাদ করতে বলছিল। পুত্রী তখনই তার সামনে থাকা মদের বোতলটি ভেঙে তাদের উপর আক্রমণ করে। তার নিজের যেন কোনো হুঁশই ছিল না। সে এখানে বেলাকে আঘাত করতেই চলেছিল, তবে সঠিক সময় সেখানে ডনি চলে আসে এবং পুত্রীকে ডেকে তার হুঁশ ফিরিয়ে নেয়। হুঁশ ফিরতেই পুত্রী তার আশেপাশে এত লোকজন দেখে এবং নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জায় পড়ে যায়। সে তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে যে তার সাথে কি হয়েছে, সে এরকম ব্যবহার কেন করছে, যেন তার নিজের উপর নিজের কোনো কন্ট্রোলই নেই। এরই মাঝে টয়লেটের ভেতর থেকে কারোর কান্নার আওয়াজ শোনা যায়। পুত্রী সাহস করে এগিয়ে যায় এটা কে তা দেখার জন্য। একে একে সে সবগুলো ওয়াশরুম চেক করে। শেষ ওয়াশরুমের দরজা খুলতেই তার সামনে দাঁড়িয়েছিল তার মায়ের আত্মা, যে কিনা পুত্রীর কাছে সাহায্য চাইছিল। তাকে এইভাবে দেখে পুত্রী ঘাবড়ে গিয়ে পিছে সরে আসে। এরই মাঝে তার মনে হয় তার মা যেন তাকে পিছ থেকে ডাকছে। পিছে ঘুরতেই সে সারিকে দেখে আরো বেশি ঘাবড়ে যায় এবং সেখানেই চোখ বন্ধ করে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সেখানে কেউই ছিল না।
এখন এই ঘটনার পর পুত্রী ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে তার ওই ভিডিওর কমেন্টগুলো চেক করছিল। এরই মাঝে ডনি তার সাথে কথা বলতে আসে। সে পুত্রীর উপর রেগেছিল, কেননা পুত্রীকে এর আগে কখনো সে এরকম ব্যবহার করতে দেখেনি। তার মনে হচ্ছিল পুত্রী ওই মেসেজের দ্বারা অনেক বেশি প্রভাবিত হচ্ছে। পুত্রী তাকে জানায় যে সে এখন ওই মেসেজকে বিশ্বাস করতে শুরু করেছে, কেননা বেলারা এরকম কিছু ঘটাতে পারে এই ব্যাপারটা আগেই মেসেজের মাধ্যমে সারি তাকে জানিয়েছিল। ডনি এই ব্যাপারে কথা বাড়াতে চায় না। এদিকে তাদের বাস ছাড়ারও সময় হয়ে গিয়েছিল, যে কারণে সে পুত্রীকে ডেকে বাসে চড়ে বসে। তবে অদ্ভুত ঘটনা তখন ঘটে যখন পুত্রী বাসের মধ্যে ওঠে। সেখানে থাকা সব স্টুডেন্টরা অদ্ভুতভাবে পুত্রীকে বলছিল বাসে না চড়তে। পুত্রী অবাক হলেও সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে সিটে গিয়ে বসে। এমন সময় একটা নিউজ আর্টিকেলের মেসেজ আসে সারির নাম্বার থেকে, যেখানে এই বাসের অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলা হচ্ছিল। ফলে পুত্রী ঘাবড়ে যায় এবং তখনই ডনিকে নিয়ে নেমে আসে। ডনি এই ব্যাপারে জিজ্ঞাসা করলে পুত্রী ওই মেসেজের ব্যাপারে জানায়, যা শুনে ডনি এবার জোর করতে থাকে আবারও বাসে ওঠার জন্য। পুত্রী বাসে উঠতেই তার সামনে সবগুলো মানুষের জায়গায় বসেছিল পচং, যা দেখে সে ঘাবড়ে গিয়ে নেমে যায় এবং তারা ট্যাক্সিতে করে ওই রাতে বাড়ির জন্য রওনা দেয়। কিছু দূরে এসেই তারা জ্যামে আটকে যায়, যেখানে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে মাইকিং করা হচ্ছিল। চেক করার জন্য পুত্রী তখনই গাড়ি থেকে নেমে পড়ে। সামনে গিয়েই সে দেখতে পায় সত্যি তাদের ভার্সিটির বাসটির অ্যাক্সিডেন্ট হয়েছে। ডনিও এই জিনিসটা দেখে অবাক হয়ে যায়। পুত্রী সেখান থেকে ফিরে আসতে চাইলে ডনি তার সাথে কথা বলে। পুত্রীর মনে হচ্ছিল যে তার মা তাকে সতর্ক করছে, তার মা তার কেয়ার করছে। জীবিত থাকাকালীন তো সারির কাছে তার কাজের থেকে বড় আর কিছুই ছিল না, আর এই কারণেই হয়তোবা এখন সে পুত্রীর পাশে থাকছে এবং তাকে রক্ষা করছে। তবে ডনির এমনটি মনে হচ্ছিল না, তার সবকিছু শুধুমাত্র কোইন্সিডেন্টই মনে হচ্ছিল। আর এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করলে পুত্রী তার উপর রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। বাড়িতে ফেরা মাত্রই মার্নি তার কাছে দৌড়ে আসে এবং জানায় যে সে তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, যেহেতু ইউনিভার্সিটির বাসের অ্যাক্সিডেন্টের খবর সে জেনেছিল। এরই মাঝে পুত্রীর কাছে একটা মেসেজ আসে, যেখানে ছবিতে স্টোর রুমে চিওকে দেখা যাচ্ছিল। তাই তো পুত্রী তখনই চলে যায় স্টোর রুমে। সেখানে লাইট জ্বালিয়ে সে চিওকে খুঁজতে থাকে। তখনই দরজার কাছে সে অনেকটা রক্ত দেখতে পায়। সেখানে যেতেই সে দেখতে পায় চিওর লাশ পড়ে আছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মার্নি সেখানে গিয়ে হতবাক হয়ে যায়। তবে তার সম্পূর্ণ সন্দেহ তো মার্নির উপরই ছিল। সে চিওকে মারার জন্য মার্নিকে দোষ দিতে থাকে। মার্নি এখানে পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করে। সে বলে গতকাল রাতে সে নিজে স্টোর রুম থেকে চিওকে বের করে দিয়েছিল, কেননা সে বুঝতে পেরেছিল এই রুমে থাকা নিরাপদ নয়। পুত্রীর মতে সে মিথ্যা বলছে। সে গতরাতের ওই ফটোটি তাকে দেখায়, যা দেখে মার্নি প্রশ্ন করে যে এই ফটো কে তুলেছে। পুত্রী এ কথার কোনো উত্তর না দিয়ে বরং মার্নিকে সবকিছুর জন্য দায়ী করতে থাকে। সে তাকে তখনই তার বাড়ি থেকে চলে যেতে বলে এবং বলে সে একাই ভালো ছিল। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। সেপ্তি তাকে বোঝানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। এখন এমনিতেই পুত্রীর মন খারাপ ছিল, এর উপর আবার ভার্সিটির বিভিন্ন ছেলেমেয়েরা তাকে মেসেজ করছিল কার্ড রিডিং এর ব্যাপারে। এমন সময় আচমকা দেওয়ালে ঝুলিয়ে রাখা একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়। সে ওই ফ্রেমের কাছে যেতেই দেখতে পায় ছবির পেছনে কিছু একটা লেখা রয়েছে। সেখানে লেখা ছিল যে সারির মতো হলেও দোষ কিসের, সে তো তার ভবিষ্যৎ গণনার মাধ্যমে মানুষকে সাহায্যই করত। পুত্রী এটা দেখছিল। এমন সময় তার সাথে কথা বলতে সেপ্তি আসে। সেপ্তিও এখানে পুত্রীর অদ্ভুত ব্যবহারগুলো লক্ষ্য করছিল। তখন পুত্রী সেপ্তিকে জিজ্ঞাসা করে যে সে তার মায়ের ক্লায়েন্টদের ব্যাপারে কোনো কিছু জানতো কিনা। সে তাদের সাথে দেখা করতে চায়। সে এখানে প্রথম থেকে পাওয়া তার মায়ের মেসেজগুলোর ব্যাপারেও জানায় সেপ্তিকে। পুত্রীর এখন গিয়ে মনে হচ্ছে যে তার মায়ের আত্মা চায় পুত্রী যাতে তার কাজ কন্টিনিউ রাখে, অর্থাৎ কার্ড রিডিং শুরু করে। সেপ্তি এটা শুনে চিন্তায় পড়ে যায়। এখন ওই রাতে ঝোড়ো বৃষ্টি শুরু হয়। গভীর রাতের দিকে কারোর এক চিৎকারের আওয়াজ শুনে পুত্রীর ঘুম ভেঙে যায়। কেউ যেন কাউকে আঘাত করছিল। পুত্রী ওই আওয়াজের পিছু করতে করতে তার মায়ের কার্ড রিডিং রুমে চলে আসে। দরজা খুলতেই সে হতবাক হয়ে যায়। তার সামনে জাহান্নামের আগুন জ্বলছিল, যেখানে সারির আত্মা ছিল এবং তাকে বেঁধে রেখে শাস্তি দেওয়া হচ্ছিল। সে পুত্রীকে রিকোয়েস্ট করতে থাকে তার কাজটি শুরু করার জন্য। এটাই নাকি একমাত্র উপায় তাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করার। পুত্রী এই দৃশ্য আর সহ্য করতে পারে না এবং তখনই দরজা বন্ধ করে দেয়। পরদিনই সে তার মায়ের একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, যে মাফিয়ার কার্ড রিডিং করতে গিয়েছিল সারির মৃত্যুর আগ মুহূর্তে।
সে পুত্রীর কাছ থেকে জানতে চাইছিল তার ভবিষ্যতের সন্তানের ব্যাপারে। এদিকে বাড়িতে তখন সেপ্তি মার্নিকে সবটা খুলে বলে, যা যা গতকাল রাতে পুত্রী তাকে বলেছিল। তাদের দুজনের কারোরই মনে হচ্ছিল না যে সারি পুত্রীকে মেসেজ করছে, কেননা তারা দুজনই ভালোভাবেই জানতো যে সারি কখনোই চাইতো না পুত্রী কার্ড রিডিং করুক। এখন বর্তমানে পুত্রী তো কার্ড রিডিং শুরু করে দিয়েছিল, যেখানে 3টি কার্ড সে বের করে আনে। পাশ থেকে তার মায়ের কণ্ঠ বলতে থাকে যে এই বাচ্চা তার জন্য দুর্ভাগ্য ডেকে আনবে, তাদের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে এবং এই বাচ্চার জন্যই তার সর্বনাশ হবে। এটা শোনার পর পুত্রী বুঝতে পারছিল না যে তার এই কথাগুলো বলা উচিত হবে কিনা। পাশ থেকে সারির আত্মা বারবার তাকে জোর করছিল বলার জন্য। পুত্রীকে এইভাবে চুপ দেখে মাফিয়াও অবাক হয়ে যাচ্ছিল। এরই মাঝে সেখানে নাচতে থাকা মেয়েটি চিৎকার করতে শুরু করে, তার মুখ থেকে রক্ত পড়ছিল। পুত্রী সেখানে ওই শয়তানকে দেখতে পায়, যে কিনা ওই ডান্সারের গলা চেপে মেরে ফেলছিল। ফলে পুত্রী অনেক ঘাবড়ে যায় এবং তখনই ওই কার্ডগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে বসতেই তার কাছে আবারও মেসেজ আসে, যেখানে সারি রাগ দেখাচ্ছিল যে সে কেন তার ক্লায়েন্টকে সত্যিটা বলল না। ওই সময় তার পেছনে আমরা তার মায়ের আত্মাকেও দেখতে পাই। এখন পুত্রী বাড়িতে ফিরে আসে, যেখানে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তার মনে হয় তার রুমের সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। দরজার কাছে যেতেই দরজায় নখের আওয়াজ শোনা যায়। সে দরজা খুলতেই দেখতে পায় বাইরে তো কেউই নেই। বাইরে বের হয়ে আসতেই হঠাৎ করে তার মনে হয় সামনে দিয়ে কেউ যেন চলে গেল। সে ওই জিনিসের পিছু করতে থাকে। আবারও মনে হয় পিছ থেকে কেউ একজন চলে গেল। এভাবেই পিছু করতে করতে সে চলে আসে তার মায়ের ওই কার্ড রিডিং রুমের সামনে, যেখানে রুমের দরজা খোলা দেখে সে অবাক হয়ে যায়। আসলে রুমের ভেতরে ছিল মার্নি, যে কিনা তখনও পর্যন্ত ওই রুমে কিছু একটা খুঁজছিল। এরই মাঝে আমরা পুত্রীকে দেখতে পাই, যার কানের ভেতরে একটা মাছির মতো কিছু ঢুকে পড়ে। সাথে সাথে পুত্রীর হাবভাব পরিবর্তন হয়ে যায়। ওই সময় মার্নি কাউকে একটা কল করেছিল সাহায্যের জন্য, তবে সে কিছু বলার আগেই পিছ থেকে একটা ছবি পড়ে যায়, যেটা উঠিয়ে রাখতে যায় মার্নি। এমন সময় পুত্রী ভয়ানক কণ্ঠে পিছ থেকে কথা বলে ওঠে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সে একটা কাচের ভাঙা অংশ দিয়ে মার্নির উপর হামলা করে। মার্নি আপ্রাণ চেষ্টা করতে থাকে তার হাত থেকে নিজেকে বাঁচানোর। সে তাকে ডেকে তার হুঁশ ফেরানোরও চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। এক পর্যায়ে সত্যি পুত্রী মার্নিকে ওই কাচের অংশটি দিয়ে আঘাত করে। সাথে সাথে ঘাবড়ে গিয়ে ঘুম ভেঙে যায় পুত্রীর। সকাল হয়ে গিয়েছিল এবং সেপ্তি তাকে চিৎকার করে ডাকছিল। ডাক শুনে সে তখনই চলে যায় সারির ওই ঘরে, যেখানে আহত অবস্থায় মার্নি পড়েছিল। তার কথা বলার মতো অবস্থা ছিল না। পুত্রী এটা দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখে জেগে ওঠেনি। তার হাতে তখনও পর্যন্ত মার্নির রক্ত লাগানো। এখন অ্যাম্বুলেন্স আসে মার্নিকে নিয়ে যেতে। পুত্রী তখনও পর্যন্ত বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সেপ্তি সেখানে আসলে সে বলে যে সে তো এখনো বুঝতে পারছে না যে মার্নি এখানে কেন এসেছিল, আর সে ওই রুমেও বা কি করছিল। তখন সেপ্তি জানায় মার্নি গতকাল তাকে বলেছিল যে সে এখানে পুত্রীকে রক্ষার খাতিরে এসেছে। মৃত্যুর আগে নাকি সারি তাকে কল করেছিল। সে কিছু একটা থেকে পুত্রীকে রক্ষা করতে চাইছিল। পুত্রী জিজ্ঞাসা করে কিসের থেকে। সেপ্তি কিছু বলবে তার আগেই তার ফোনে মেসেজ আসে, যেখানে সারির আত্মা তাকে সেপ্তিকে বিশ্বাস করতে নিষেধ করছিল। সে তাকে মিথ্যা বলছে। মার্নি সেপ্তি একসাথে জড়িত। সারি তাকে তখনই ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পুত্রীও এখানে সারির কথা মেনে নেয় এবং গাড়ি নিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। সেপ্তি তাকে আটকানোর চেষ্টা করে, তবে পারে না। ওই সময় আমরা বাড়িতেই সারির আত্মার উপস্থিতি দেখতে পাই। এদিকে পুত্রী যখন ট্রাফিকে দাঁড়িয়েছিল তখনই তার কাছে সারির মেসেজ আসতে থাকে। সে তাকে গাড়ি ঘোরাতে বলে এবং তার সাথে যেতে বলে। পুত্রী মেসেজ ইগনোর করলে সারিকে নিজের গাড়ির সামনে দেখতে পায়। তখনও সমানে মেসেজ আসছিল। ফলে পুত্রী এবার বিরক্ত হয়ে ফোনটি ফেলে দেয়। সে সরাসরি ডনির কাছে চলে যায় এই সব কিছুর ব্যাপারে খুলে বলতে। সে তাকে গতরাতে মার্নির আঘাত পাওয়ার ব্যাপারটিও বলে। পুত্রী এই পর্যায়ে এসে বুঝতে পারছিল না যে তার কাকে বিশ্বাস করা উচিত। সে এই ব্যাপারেই বলছিল। এমন সময় ডনির ফোনে একটা মেসেজ আসে, যেটা সে পুত্রীকে দেখায়। সারি এবার পুত্রীর জন্য ডনির ফোনে মেসেজ করেছিল। পুত্রী এতে করে অবাক হয়ে ডনির দিকে তাকাতেই হতবাক হয়ে যায়। তার জায়গায় সে যেন সারিকে দেখতে পারছিল। সে ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যেতে যাবে, তখনই অনেকগুলো মেয়ে এসে দাঁড়ায়, যাদের প্রত্যেকের চেহারার স্থানে সারির চেহারা দেখা যাচ্ছিল। ফলে পুত্রী ভয়ে চিৎকার করে ওঠে।
এবং দ্রুত গাড়িতে চলে আসে। তবে গাড়ির সামনের কাছেও রক্ত দিয়ে লেখা ছিল বাড়িতে ফেরার জন্য। সে সেটা মুছতে থাকে। ঠিক তখনই রেডিওতে আওয়াজ আসতে থাকে, তার মায়ের কান্নার আওয়াজ, যে কিনা তার কাছে সাহায্য চাইছিল। পুত্রী রেডিও বারবার বন্ধ করে, তবে সেটা আবারও চালু হয়ে যাচ্ছিল। ফলে পুত্রী এবার প্রচণ্ড বিরক্ত হয়ে চিৎকার করে এই সব কিছু থামাতে বলতে থাকে। এর কিছুক্ষণ পর আমরা তাকে বাড়ি ফিরতে দেখতে পাই, যেখানে সে সেপ্তিকে খুঁজছিল। এরই মাঝে পিছ থেকে কেউ যেন তাকে ডাক দেয়। সে ওই ডাক ফলো করতে থাকে। হঠাৎই সে তার পায়ের কাছে একটা কার্ড পড়ে থাকতে দেখতে পায়। এই কার্ডগুলো তাকে নিয়ে যাচ্ছিল তার মায়ের ঘরের দিকে। ঘরের সামনে পৌঁছাতেই ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। ভেতরের পরিবেশ বেশ অদ্ভুত ছিল। মেঝেতে কোনো একটা চিহ্ন আঁকা ছিল, যেন সেখানে কালো জাদুর প্রস্তুতি চলছিল। পুত্রী ওই চিহ্নের মাঝে গিয়ে দাঁড়ায়। তখনই সে বিছানায় তার মায়ের আত্মাকে বসা অবস্থায় দেখতে পায়। তার মনে সন্দেহ জাগে, তাই তো সে নিচ থেকে দেখার চেষ্টা করে। সেখানে তার মায়ের পা একদমই ওই শয়তানের পায়ের মতো লাগছিল। তবে উপরে দেখে মনে হচ্ছিল একদমই সুস্থ স্বাভাবিক সারি বসা। সে পুত্রীর সাথে কথা বলতে থাকে এবং তার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকে যে সে কি তার মাকে সাহায্য করবে না। এই কথা বলে সে ওই কার্ডের বক্সটি হাতে নিয়ে নেয়। পুত্রী তখন সেখান থেকে পালানোর ব্যাপারে ভাবছিল। তবে সে দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে দরজা খুলতে না পেরে সারিকে জিজ্ঞাসা করে যে সে তার কাছে কি চায়। তার মা হলে সে কখনোই তার সাথে এমনটি করত না। এই কথা শুনে সারি সেখানেই ওই বক্সটি রেখে পুত্রীর কাছে এগিয়ে যায় এবং তার মাথায় হাত রেখে তাকে জড়িয়ে ধরে। সাথে সাথে পুত্রীর কিছু একটা হয়ে যায়। সে যেন আবারও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সেপ্তি। সেপ্তি পুরো বাড়িতে পুত্রীকে খুঁজছিল। তবে সে পুত্রীর ডাক শুনতে পারলেও পুত্রীকে দেখতে পারছিল না। সে ওই রুমেও চলে আসে যেখানে একটু আগেই আমরা পুত্রীকে দেখেছিলাম। মনে হয় উপর থেকে পুত্রী তাকে ডাকছে। উপরে তাকাতেই পুত্রী তার উপর লাফিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। নিজেকে বাঁচাতে এক পর্যায়ে সেপ্তি হাতের কাছে থাকা একটা ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে আসে। তবে পুত্রী তো তখনও ওই শয়তানের নিয়ন্ত্রণে ছিল। সে ভয়ানকভাবে সেপ্তির পিছু করতে থাকে। সে রান্নাঘরে চলে আসে এবং সেখান থেকে একটা ছুরি হাতে তুলে নেয় এবং একটা কাবার্ডের উপর থেকে সবকিছু ফেলতে থাকে। এই কাবার্ডের ভেতরেই মূলত লুকিয়ে ছিল সেপ্তি। সে চুপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। যখনই তার মনে হয় পুত্রী সেখান থেকে চলে গিয়েছে, তখনই কাবার্ডের দরজা খুলে সে উপরে থাকা ফোনটি নেওয়ার চেষ্টা করে। তবে পুত্রী তো যায়নি। সে ভয়ানকভাবে তার সামনে চলে আসে এবং তার উপর হামলা করে। সেপ্তি আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর। সে পুত্রীর হুঁশ ফেরানোর চেষ্টা করছিল। এরই মাঝে সেখানে একজন লোক চলে আসে। লোকটির নাম ছিল কার্ত। সে এখানে পুত্রীকে আটকে তার উপর রিচুয়াল করতে শুরু করে। সেখানে ডনিও ছিল, যে কিনা তাকে সাহায্য করছিল। সে পুত্রীকে ধরে রেখেছিল, অন্যদিকে তার মাথায় হাত রেখে সমানে মন্ত্র পড়ে চলেছিল কার্ত। এখানে পুত্রীকে বসে রাখা ওই শয়তানকেও দেখা যায়। মুহূর্তের মধ্যে পুত্রীর কান থেকে ওই মাছিটি বেরিয়ে যায় এবং সে ওই শয়তানের বশ থেকেও বেরিয়ে আসে। তবে সাথে সাথে সেখানে অন্ধকার হয়ে যায়। পুত্রীর হুঁশ ফিরতেই কার্ত তাকে জিজ্ঞাসা করে যে তার মায়ের ওই কার্ডগুলো কোথায়। পুত্রী তার রুমে যে স্থানে কার্ডগুলো রেখেছিল সেখানে গিয়ে খুঁজতেই দেখতে পায় সেখানে তো কার্ড নেই। কার্ত বুঝতে পারে এটা ওই শয়তানের কোনো কারসাজি। তাই সে পুত্রীকে বলে সকলে আলাদা আলাদা হয়ে ওই কার্ডগুলোকে খুঁজে বের করতে। সারির ওই ট্যারো কার্ড রিডিং এর রুমে গিয়ে কার্ত সবকিছু বুঝে যায়। তার কাছে ডনি একটা বই নিয়ে আসে। এই বইটি মূলত শয়তানকে সামন করার বই ছিল। কার্ত বুঝতে পারে এই বাড়িতে থেকেই সারি ওই শয়তানের পাল্লায় পড়েছিল, যে কিনা তার কানের কাছে উইসপার করে সকল ভবিষ্যৎবাণী বলতো। এর মানে সে তার সিক্স সেন্সকে কাজে লাগিয়ে কার্ড পড়তো না, বরং দোজকের কোনো এক শয়তান তাকে এই কাজে সাহায্য করত। যে শয়তান এখন সারিকে কাজে লাগিয়ে সারির পর পুত্রীকে নিজের বশে নিতে চাইছে। এদিকে আমরা পুত্রীকে দেখতে পাই, যে কিনা ছোট্ট একটা স্টোর রুমের ভেতরে ওই কার্ডের বক্সটি পেয়ে যায়। পিছে ঘুরতেই সে দেখতে পায় তার মায়ের রক্তমাখা ওই কাপড়, যেটা অ্যাক্সিডেন্টের সময় সে পরেছিল। সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, তবে নিজেকে সামলে সে তখনই বেরিয়ে আসতে যায়। হঠাৎই ভয়ানক আওয়াজ হয়ে ওঠে। পিছে ঘুরতেই সে দেখতে পায় তার মায়ের ওই রক্তমাখা কাপড় টাঙিয়ে রাখা হয়েছে। সে ভয়ে পালিয়ে যাবে, ঠিক তখনই তার সামনে চলে আসে কার্ত। ডনি এবং সেপ্তির ভয়ানক রূপ তার দিকে এগিয়ে আসছিল
এবং বলছিল এই সব কিছু তার দোষে হয়েছে। সে ভয়ে পিছে সরতে থাকে, তবু ওই শয়তান তার মুখের সামনে চলে আসে এবং তারই দোষ বলতে থাকে। ভয়ে চিৎকার করে ওঠে পুত্রী। তার চিৎকার শুনে কার্তো এবং ডনি চিন্তিত হয়ে পড়ে। তারা দ্রুত সেদিকে চলে যায়। ঠিক তখনই ওই ঘরে আমরা ওই শয়তানকে দেখতে পাই। এদিকে জোরপূর্বক দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করে, যেখানে ওই ছোট্ট রুমের ভেতরে ভয়ে বসেছিল পুত্রী। ডনি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে পুত্রী বলে সে ওই শয়তানের ফিসফিসানি আওয়াজ এখনো শুনতে পাচ্ছে। তখন কার্তো বলতে থাকে যে শয়তান ঠিক এইভাবেই মানুষকে নিজেদের জালে ফাঁসায়। সে এমনভাবে প্রিটেন্ড করে যেন সে সত্যি বলছে, তবে তার ফিসফিসানি থাকে পুরোটাই মিথ্যাতে ভরা, যেমনটি আদম আলাইহিওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহিওয়াসাল্লামের সাথে হয়েছিল। এখানে আমরা কার্তোর পরিচয়ের ব্যাপারে জানতে পারি। সে এবং পুত্রী একসাথেই কার্ড রিডিং শিখেছিল। তার মধ্যে অনেকেই ভালো কার্ড রিডিং করতে পারলেও সারি সবার থেকে আলাদা ছিল, কেননা তার কাছে ছিল শয়তানি শক্তি, যে কারণে তার কার্ড রিডিং একদমই অ্যাকুরেট হতো। তবে এর জন্য এখন তার মৃত্যুর পর মাসুল দিতে হচ্ছে। তার মেয়েকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে ওই শয়তান নিজের উইসপারের মাধ্যমে। সে ওই মেসেজের মাধ্যমে এবং ভুলভাল ইনফরমেশনের মাধ্যমে অলরেডি পুত্রীকে ভুল পথে পরিচালিত করেছে। ফলে পুত্রী বুঝতে পারে যে এর মানে ওই মেসেজ এবং ওই ফিসফিসানির কণ্ঠ আসলে তার মা সারির ছিল না। এমনকি সে সারির আত্মা ভেবে যাকে দেখত সেও ছিল ওই শয়তান। এখানে আরও একটা সত্য জানতে পারে পুত্রী। মূলত সারি শয়তানের চালের ব্যাপারে বুঝতে পারার পর এই কাজটি ছেড়ে দিতে চাইছিল। এ কারণেই ওই রাতে সে কার্তোর সাথে দেখা করেছিল। তবে এতে ওই শয়তান অনেক বেশি ক্ষেপে গিয়েছিল এবং ওই রাতেই সারিকে মেরে ফেলেছিল সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এখন এই কার্ডগুলোই আছে যার মাধ্যমে শয়তান পুত্রীকে বশে নেওয়ার চেষ্টা করছে। তাই তাদের যত দ্রুত সম্ভব এই কার্ডগুলোকে সারির সাথে কবরে দিয়ে দেওয়া উচিত। এই উদ্দেশ্যে তারা তখনই ওই কার্ডগুলো নিয়ে গণকবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়, যে ব্যাপারে ওই শয়তানও লক্ষ্য রাখছিল। এখন তারা গোরস্থানে পৌঁছে সেপ্তিকে নিয়ে কার্তো বেরিয়ে পড়ে কবরের উদ্দেশ্যে। গাড়িতে তখন পুত্রী ডনির সাথে একা ছিল। আচমকা পুত্রী ওই শয়তানের বশে চলে আসে এবং ডনির উপর হামলা করে। ডনি যখন দেখে সে মুক্ত হতে পারছে না, তখন সে হর্ন বাজাতে থাকে। এই অস্বাভাবিক হর্নের আওয়াজ শুনে সেখানে চলে আসে কার্তো এবং সেপ্তি। সেপ্তি পুত্রীর হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে, অন্যদিকে গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে কার্তো। ভেতরে প্রবেশ করে সে পুত্রীর ভেতর থেকে আবার ওই শয়তানকে বের করে দেয়। কিছু সময়ের মধ্যেই পুত্রীর হুঁশ ফিরে আসে। সে ডনির এই অবস্থা দেখে নিজের মধ্যেই নিজে অপরাধ বোধ করতে থাকে। কার্তো বুঝতে পেরেছিল যে পুত্রীকে তার সাথে রাখা দরকার, তাই সে পুত্রীকে নিয়ে চলে যায় গোরস্থানে এবং বাকি দুজনকে এখানেই অপেক্ষা করতে বলে। তারা দুজন মিলে সারির কবর খুঁড়তে থাকে। কবর খোঁড়া শেষে তারা ওই কাঠের টুকরোগুলো সরিয়ে ফেলে। এরপর কার্তো চলে যায় ওই কার্ডগুলো আনতে। ঠিক তখনই সারির লাশ জেগে ওঠে এবং পুত্রীকে বলে তার সাথেই থেকে যেতে। পুত্রী হতবাক হয়ে যায় এবং কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে দৃশ্য পরিবর্তিত হয়। চোখ মেলে পুত্রী দেখতে পায় সে তার ঘরে শুয়ে আছে, যেখানে তার মা তার সামনে জীবিত অবস্থায় রয়েছে। পুত্রী জিজ্ঞাসা করে আজও কি সারি দেরিতে বাড়িতে ফিরেছে। সারি তখন তার কাছে ক্ষমা চায় এবং বলে আর কখনো সে পুত্রীকে একা ছাড়বে না, সে সবসময় তার পাশে থাকবে। পুত্রী বলে সে সারিকে প্রাউড ফিল করাতে চায়, সে সারির জন্য অনেক কিছু করতে চায়। সারি উত্তরে বলে সে পুত্রীকে নিয়ে অলরেডি গর্ববোধ করে। এখন যেন পুত্রী ঘুমিয়ে পড়ে। সে পুত্রীকে ঘুমাতে বলছিল, অন্যদিকে পুত্রীকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল কার্তো, কেননা পুত্রী তখন ওই কবরের ভেতরে তার মায়ের লাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। এভাবেই ডাকতে ডাকতে এক পর্যায়ে পুত্রীর হুঁশ ফিরে আসে। সে কিছু বুঝে উঠবে এর আগেই তার মায়ের লাশ জেগে উঠেছিল। ফলে তার উপর রিচুয়াল শুরু করে দেয় কার্তো। ওই সময়ও ওই শয়তানের ফিসফিসানির আওয়াজ শুনতে পারছিল পুত্রী, যে কিনা সমানে তাকে বলছিল সারিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে পুত্রীকে ওই কার্ডগুলো পড়তে হবে, কার্ড রিডিং এর কাজ শুরু করতে হবে। পুত্রী তখন বলতে থাকে সে তার মা নয়, সে শয়তান এবং পুত্রী জানে যে সে মিথ্যা বলছে। এবার পুত্রী চিৎকার করে বলে ওঠে সে তার মা নয়, যার ফলে এবার ওই শয়তান হেরে যায়। সারির লাশও শান্ত হয়ে যায়। তার কাফনের কাপড়ের সাথে রেখে দেওয়া হয় ওই কার্ডগুলো। এরপর তারা দুজন মিলে আবারও তার কবর ঠিকঠাকভাবে বন্ধ করে দেয়। কবরের উপরে বসে পুত্রী বলতে থাকে সে আশা করছে এবার তার মায়ের আত্মা শান্তি পাবে।
ওই শয়তান কিছুতেই তার মা হতে পারে না। এই কথা বলে সে কাঁদতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার বেশ কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। পুত্রী ওই সময় সারির ওই স্টাডি রুমে ছিল। সেখানে থাকা সব জিনিসপত্র যা শয়তানের সাথে জড়িত সেগুলো সে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। এগুলো সে গুছিয়ে নিচ্ছিল, এরই মাঝে সেখানে তার এবং তার মায়ের একটা ছবি দেখতে পায়। ছবির পিছে ছিল ছোট্ট একটা খাম। এই খামটি দেখে অবাক হয়ে যায় পুত্রী। খামের ভেতরে ছিল সারির লেখা শেষ চিঠি, যেখানে সে পুত্রীর কাছে ক্ষমা চেয়েছিল তাকে ঠিকমতোভাবে সময় না দিতে পারার কারণে। কিছু মেসেজের মাধ্যমে সে শয়তানের একটা জালে ফেসে গিয়েছিল, যেটা থেকে সে এখনো পর্যন্ত মুক্ত হতে পারেনি। তবে সে চায় না পুত্রী তার মতো ভুল করুক। সে চায় পুত্রী খুব সুন্দরভাবে জীবন গড়ুক, সঠিক পথে থেকে সে যেন সারির মৃত্যুর পর সারির জন্য দোয়া করে, যাতে করে মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেয়। সারি তার মায়ের এই চিঠি পড়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর এরপর সে ওই কার্ড রিডিং এর সাথে জড়িত সকল জিনিসপত্র পুড়িয়ে ফেলে, যেখানে সেপ্তি, কার্তো এবং ডনির সাথে মার্নিও উপস্থিত ছিল। অর্থাৎ সে এখন সুস্থ হয়ে গিয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে পুত্রীকে দেখে শুনে রাখবে। পুত্রীও এখন তাকে মেনে নিয়েছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের লাইভ সম্বন্ধে জানতে আরও বেশি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের ব্লগিং চ্যানেল হন্টিং বাংলা আপুকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।